হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে কি আমরা এই রিঅ্যাক্টিভ ডাইসের উপর ফার্স্ট ভিডিও দেখবো আর কি, ভিডিও লেকচার। তো এই রিঅ্যাক্টিভ ডাইস নিয়ে হচ্ছে কি আমি একটা প্লেলিস্ট বানাবো। তো সেইখানে হচ্ছে কি এই রিঅ্যাক্টিভ ডাইসের খুঁটিনাটি যা আছে আর কি সবই থাকবে ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে কি আমার ফার্স্ট ভিডিও, আর এখানে হচ্ছে কি আমরা এই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো, মানে রিঅ্যাক্টিভ ডাইস সম্পর্কে যে জিনিসগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালি জানতে হবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কেন এটাকে রিঅ্যাক্টিভ ডাইস বলি। তো এইটার রিজনটা হচ্ছে আমাদের যে এই যে রিঅ্যাক্টিভ ডাইস, যেটা এখানে হচ্ছে কি স্পেশাল টাইপের একটা গ্রুপ থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে হচ্ছে কি আমরা এই রিঅ্যাক্টিভ গ্রুপ বলি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমাদের রিঅ্যাক্টিভ গ্রুপ থাকে। ওকে, তো এইখানে হচ্ছে কি আমাদের এই ফার্স্ট টাইপের রিঅ্যাক্টিভ গ্রুপটা দেখানো হয়েছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই রিঅ্যাক্টিভ গ্রুপটা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কি ফার্স্ট ক্যাটাগরি, আর এটা হচ্ছে কি আমাদের হেটারোসাইক্লিক নাইট্রোজেন বেসড রিঅ্যাক্টিভ গ্রুপ। তো এটাকে হেটারোসাইক্লিক বলা হয়েছে কেন? এর রিজনটা হচ্ছে আমার এখানে এই নাইট্রোজেন গ্রুপটা থেকে, মানে এইখানে যে সাইক্লিক রিংটা আছে এই রিং এর ভিতর হচ্ছে নাইট্রোজেন গ্রুপটা থাকে, এই জন্য এটাকে হেটারোসাইক্লিক বলা হয়েছে। আর এইখানে যতগুলো কম্পাউন্ড দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে কি অ্যারোমেটিক। তো এইখানে যে গ্রুপটা দেখানো হয়েছে এটাকে আমরা বলি কি ট্রায়াজিন গ্রুপ বলে। এইভাবে, তো এইটা হচ্ছে কি আমাদের ট্রায়াজিন গ্রুপ হবে। আর এইখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কি পিরিমিডিন গ্রুপ। তো এই দুইটা হচ্ছে কি পিরিমিডিন গ্রুপ। তো আরেকটা গ্রুপ থাকে যেটা হচ্ছে কি কমার্শিয়ালি খুব বেশি আসলে ইউজ করা হয় না। তো এই দুইটাই হচ্ছে কি কমার্শিয়ালি সব থেকে বেশি ইউজ করা হয়। তো এইটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ রিঅ্যাক্টিভ গ্রুপ। তো আমাদের হচ্ছে কি রিঅ্যাক্টিভ ডাইসে আরেক টাইপের রিঅ্যাক্টিভ গ্রুপ থাকে, আহ, যেটাকে আমরা কি বলি, যেটাকে বলি হচ্ছে কি অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপ। তো এই অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপটা আবার হচ্ছে কি ফার্দার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এখানে ফার্স্ট এর যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কি আমার ভিনাইল সালফোন গ্রুপ দেখানো হয়েছে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি কাইন্ড অফ এরকম দেখতে, এরকম হচ্ছে। তো এই যে ভিনাইল সালফোন গ্রুপ যেটা দেখানো হয়েছে, এইটা হচ্ছে কি ওয়ান ক্যাটাগরি অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপের। তো আরো হতে পারে। তো এই পাশে হচ্ছে কি আমার যেটা থাকবে ডাইমলিকুলার পার্টটা থাকবে। তো আরেকটা ক্যাটাগরি হতে পারে আমার অ্যাক্রাইল অ্যামাইড গ্রুপ, মানে হচ্ছে ভিনাইল অ্যাক্রাইল অ্যামাইড গ্রুপ। তো এটা হচ্ছে কি হতে পারে ভিনাইল অ্যাক্রাইল অ্যামাইড। আচ্ছা, তো এইটাও ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপ, কারণ এখানে কি থাকতেছে, ভিনাইল থাকতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই ভিনাইলটা আসলে কি? ভিনাইলটা হচ্ছে কি এই যে এই পার্ট যেটা দেয়া আছে, আমরা হচ্ছে কি এই অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম, যে হাইড্রোকার্বন যেটা আছে এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আমার অ্যারোমেটিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। আর এই অ্যালিফ্যাটিক কম্পাউন্ডকে ফার্দার হচ্ছে কি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে কি অ্যালকিন। আর এই অ্যালকিনের 2 নাম্বার কার্বন বিশিষ্ট যে অ্যালকিনটা সেটাই হচ্ছে কি আমার এই ভিনাইল, বা এটাকে হচ্ছে কি ইথিনও বলা হয়। তো যাই হোক, তো এইটা এখানে দেখানো হয়েছে, তার মানে আমার এই যে অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপ যুক্ত যে রিঅ্যাক্টিভ গ্রুপ গুলো আছে, তো এইখানে আমার কি থাকবে, এখানে হচ্ছে গিয়ে মাস্ট বি হচ্ছে গিয়ে এই গ্রুপটা প্রেজেন্ট থাকা লাগবে। আচ্ছা, তো এই ভিনাইল অ্যাক্রাইলামাইড গ্রুপও থাকতে পারে। তো এটার হচ্ছে গিয়ে এই কেমিক্যাল স্ট্রাকচার কাইন্ড অফ এরকম হয়, এরকম কিছু একটা হয়। তো আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভিনাইল সালফোনামাইড। এটা হচ্ছে গিয়ে ভিনাইল সালফোন অ্যামাইড গ্রুপ। তো এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ক্যাটাগরি। আর এটার কেমিক্যাল স্ট্রাকচার দেখতে হচ্ছে গিয়ে আমার কাইন্ড অফ এরকম। আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে কি আমার ডাই পার্টিকেলটা থাকে সেটা। তো এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আর এটা হচ্ছে কি আমার ভিনাইল সালফোন, ভিনাইল সালফোন গ্রুপ। আচ্ছা, তো এই তিনটা ক্যাটাগরি। এখন কথা হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টিভ গ্রুপ কেন থাকতে হবে, আর কেনই বা আমরা হচ্ছে কি এই যে কেমিক্যাল স্ট্রাকচার গুলো আছে এই স্পেসিফিক কেমিক্যাল স্ট্রাকচার গুলাকে রিঅ্যাক্টিভ গ্রুপ হিসেবে ইউজ করতেছি। তো এইটা আমাদের জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। তো এটা যদি জানতে চাই তাহলে আমরা ফার্স্ট এডটা নিয়ে দেখি। ফার্স্ট এড যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি আমার এই হেটারোসাইক্লিক নাইট্রোজেন বেসড রিঅ্যাক্টিভ। তো এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যেটা জানতে হবে, আমাদের সেলুলোজ যেটা আছে সেটাকে আমরা অনেক সময় এইভাবে লিখতে পারি। আর এইটা হচ্ছে গিয়ে অ্যালকালাইন কন্ডিশনে কি হয়, এই সেলুলোজ
আয়নে কনভার্ট হয়। আচ্ছা, তো এটা এটা হচ্ছে কি আমার অ্যালকালাইন কন্ডিশন। তো এই যে যে আয়ন যেটা হলো, এইখানে হচ্ছে কি আমার ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে। এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বলি এটাকে। আচ্ছা, নিউক্লিওফাইল কেন বলি, কারণ এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসকে অ্যাটাক করে, তাই না? আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে কি আসলে গেমটা প্লে করতেছে। এই মানে এইখানে যে হচ্ছে গিয়ে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটাকে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে মিট করার জন্য বা এই সিচুয়েশনটাকে প্রিভেল করার জন্য আমার হচ্ছে গিয়ে এই টাইপের গ্রুপটা নেওয়া হয়েছে। তো এইটা কিভাবে, এটা হচ্ছে গিয়ে আহ, আমরা জানি আমাদের এখানে যে রিয়েক্টিভ গ্রুপটা থাকে আর এই সেলুলোজ যেটা থাকে, এই দুইটা হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। তো এই বন্ড ক্রিয়েট করার জন্য আমার এইখানে সেলুলোজ যেটা, সেটা কিসে কনভার্ট হয়েছে, নিউক্লিওফাইলে কনভার্ট হয়েছে। তার মানে আমার রিয়েক্টিভ ডাইস যেটা আছে, সেটাকে কিসে কনভার্ট হওয়া লাগবে, সেটাকে হচ্ছে গিয়ে ইলেকট্রোফাইলে কনভার্ট হওয়া লাগবে। অথবা যদি আমরা এইভাবে বলি, আমার হচ্ছে গিয়ে সেলুলোজ যেটা আছে, সেখানে যেহেতু আমার হচ্ছে গিয়ে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হয়েছে, তার মানে রিয়েক্টিভ গ্রুপ যেটা আছে ডায়াসে, সেখানে হচ্ছে গিয়ে ইলেকট্রনের পরিমাণ আমার সামহাও কমাইতে হবে বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট করতে হবে। তো এইটাই ক্রিয়েট করার জন্যই আমাদের হচ্ছে গিয়ে এই টাইপের রিং গুলা ইউজ করা। যেমন এইখানে যে রিংটা দেখানো হয়েছে ফার্স্টে, এই রিংটা যেটা দেখানো হয়েছে, এইখানে কি আছে, আমার নাইট্রোজেন আছে। এখানেও হচ্ছে গিয়ে নাইট্রোজেন আছে। এখানেও হচ্ছে গিয়ে নাইট্রোজেন আছে। তো এই নাইট্রোজেনের হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে বিশেষত্ব কি, এইগুলা হচ্ছে গিয়ে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এর মানে হচ্ছে এই যে নাইট্রোজেন যেগুলো দেখানো হয়েছে, এগুলা কি করতে পারে, এগুলো হচ্ছে গিয়ে আমার এই রিং থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারে। এখানেও সেম কাহিনী হবে, এখানেও হচ্ছে গিয়ে সেম সিচুয়েশন হবে। তো এই যে আমার ইলেকট্রন হচ্ছে গিয়ে নিজের দিকে টেনে নিল, আবার এখানে ফ্লোরিনও দেখানো হয়েছে, আবার ক্লোরিনও দেখানো হয়েছে, ক্লোরিনও সেম কাজই করে, ইলেকট্রন হচ্ছে গিয়ে টেনে নেয়, কারণ এদের ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি। তো এর ফলে আমার এই যে ওভারঅল যে রিংটা আছে, এই রিং এ কি হবে, রিং এ হচ্ছে গিয়ে আমার ইলেকট্রন হচ্ছে গিয়ে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে। মানে এই রিংটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে। এটা কেন হলো, এটার রিজনটা হচ্ছে কি আমরা এই যে এরকম হেটারোসাইক্লিক নাইট্রোজেন ইউজ করতেছে এই জন্য। তো এইটা হচ্ছে কি আমাদের একটা সিচুয়েশন, এর ফলে কি হলো, আমার যেহেতু হচ্ছে কি এই রিংটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল, আর সেলুলোজ যেটা ছিল সেটা হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে কি সমৃদ্ধ একটা হচ্ছে কি স্পিসিতে কনভার্ট হয়ে গেছে। এর ফলে এই দুইটার ভিতর অ্যাট্রাকশন হবে, আর এইখানে আমাদের একটা বন্ড ক্রিয়েট হবে। তো এইটা হচ্ছে কি মেইন রিজন যে কারণে আমরা এখানে রিয়েক্টিভ গ্রুপ হিসেবে এরকম হচ্ছে গিয়ে কেমিক্যাল স্ট্রাকচার ইউজ করতেছি। আচ্ছা, এটা ছিল হচ্ছে কি আমার এই হেটারোসাইক্লিক নাইট্রোজেনের জন্য। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি অ্যাক্টিভেটেড ভিনাইলের জন্য। তার আগে আমি এগুলো মুছে ফেলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা এই যে এখানে যে মেকানিজমটা দেখা, এটা নিয়ে আমরা হচ্ছে কি পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, কিভাবে আসলে এই মেকানিজমটা হচ্ছে, কিভাবে আসলে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনের যে মেকানিজম, এটা নিয়ে আমরা হচ্ছে কি ডিটেলস আলোচনা করবো। তো এগুলো হচ্ছে পরের ক্লাসে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে যেটা হলো এইখানে, তো এইখানে এই জিনিসটা কিভাবে কাজে লাগে, তো এইখানে যেহেতু আমরা এই গ্রুপ ইউজ করছি, রিয়েক্টিভ গ্রুপ ইউজ করছি, তো এখানেও কি হওয়া লাগবে, এখানেও আমার হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হওয়া লাগবে। আর এটা কোথায় হয়, এটা হয় হচ্ছে কি আমার ভিনাইল গ্রুপে। এটা কিভাবে হয়, যেমন এখানে আমার হচ্ছে গিয়ে সালফোন দেখানো হয়েছে। সালফোনটা বেসিক্যালি হচ্ছে কি এরকম থাকে, আমি দেখতে অনেকটা, এটা হচ্ছে কি দেখতে অনেকটা এরকম থাকে, এটা হচ্ছে কি এরকম থাকে। আচ্ছা, আর এখানে হচ্ছে কি আমার সিএইচ টু এরকম কিছু একটা থাকে। তো এই অক্সিজেন কি করে, অক্সিজেন হচ্ছে কি ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারে। এর ফলে এখানে আমার হচ্ছে কি ইলেকট্রনটা চলে আসলো। আর এই সালফারে তাহলে কি হলো, ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হলো। এ আবার কি করবে, এখান থেকে ইলেকট্রন হচ্ছে কি টেনে নিয়ে আসবে। তাহলে আলটিমেটলি আমার এখানে কি হবে, আমার এই যে যে হচ্ছে কি কার্বনটা দেখা গেল, এই কার্বনে হচ্ছে কি আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে। তার মানে হচ্ছে কি এটা এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে কি আমার একটা এক্সট্রা ইলেকট্রন কি চলে আসলো। এর ফলে এই যে কার্বনটা হয়েছে, এই কার্বনটাও কি হয়ে গেল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল। এর মানে কি, এর মানে হচ্ছে কি আমার এই যে সেলুলোজ যেটা আছে, সি সেল ও হিসেবে এইটা হচ্ছে কি আবার কি করতে পারবে, এইখানে হচ্ছে কি আমার অ্যাটাক করতে পারবে। তো সিমিলারলি এখানেও হচ্ছে কি আমার সেম সিচুয়েশন ক্রিয়েট হয়। এই গ্রুপটার জন্য হচ্ছে কি আমার এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়, এইখানেও সেম সিচুয়েশন ক্রিয়েট হয়। এইটাই হচ্ছে কি আমাদের স্পেশালিটি, যে কারণে আমরা রিঅ্যাক্টিভ গ্রুপ হিসেবে এই অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপ অথবা হচ্ছে কি এই আমরা হচ্ছে কি হেটারোসাইক্লিক নাইট্রোজেন বেসড গ্রুপ গুলো ইউজ করি। তো হোপফুলি এই এতটুকু বোঝা গেছে।
আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কি আমাদের এই ডাইস যেটা আছে এটার হচ্ছে কি জেনারিক স্ট্রাকচার। তো এইখানে আমার হচ্ছে কি রিয়েক্টিভ ডাইস হওয়ার জন্য প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কি মাস্ট বি যেটা প্রেজেন্ট থাকা লাগবে সেটা হচ্ছে কি রিয়েক্টিভ গ্রুপ থাকা লাগবে। রিয়েক্টিভ গ্রুপ ছাড়া আমরা কোনো ডাইসকেই হচ্ছে গিয়ে রিয়েক্টিভ ডাইস বলতে পারবো না। যেমন এইখানে যে আমার ডাইসের অংশটুকু আছে এইটুকু যদি বাদ দিই তাহলে যতটুকু থাকবে এটাকে আমরা হচ্ছে কি ডিরেক্ট ডাইস বলতে পারি। তো এই ডিরেক্ট ডাইসকে হচ্ছে কি আমরা কি করতে পারি, আমরা রিয়েক্টিভ ডাইসে কনভার্ট করতে পারি কিভাবে, আমরা হচ্ছে কি এরকম একটা রিয়েক্টিভ সাইট ইন্ট্রোডিউস করি। তো এই হচ্ছে কি আমাদের রিয়েক্টিভ ডাইস আর হচ্ছে কি ডিরেক্ট ডাইসের ভিতর বেসিক ডিফারেন্স। তার মানে হচ্ছে কি আমাদের কোনো একটা ডাইসকে রিয়েক্টিভ ডাইস হওয়ার জন্য মাস্ট বি যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে কি আমাদের সেখানে একটা রিয়েক্টিভ গ্রুপ থাকতেই হবে, আদারওয়াইজ সেটাকে আমরা রিয়েক্টিভ ডাইস বলতে পারবো না। তো রিয়েক্টিভ ডাইস গুলোকে আমরা হচ্ছে কি জেনারেল স্ট্রাকচারে রাখতে পারি, যেমন এখানে যেটা দেখানো হচ্ছে। তো আমার এই যে এতটুকু যে অংশটা এটা হচ্ছে কি আমার কি গ্রুপ, এটা হচ্ছে কি রিয়েক্টিভ গ্রুপ, এটা হচ্ছে কি আমরা আগেই দেখলাম এটা হচ্ছে কি একটা রিয়েক্টিভ, এটা হচ্ছে কি একটা রিয়েক্টিভ। তারপরে এই যে এইখানে যেটা দেখানো হচ্ছে এই এইটা কি করতেছে, এটা হচ্ছে কি আমার এই ডাইসের এই অংশটুকুর সাথে এই রিয়েক্টিভ গ্রুপকে হচ্ছে কি অ্যাটাচ করাইছে। এই জন্য এটাকে আমরা হচ্ছে কি ব্রিজিং গ্রুপ বলে থাকি। তো ব্রিজিং গ্রুপের কাজটা কি হয়েছে, আমার এই ডাইসের যে পার্টটা এই পার্টের সাথে রিয়েক্টিভ গ্রুপের অংশটাকে হচ্ছে গিয়ে টাচ করেছে বা অ্যাটাচমেন্টের কাজটা করছে। আচ্ছা, এরপর রিয়েক্টিভ গ্রুপে যে হচ্ছে গিয়ে ক্লোরিন যেটা দেখানো হয়েছে এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলি হচ্ছে গিয়ে আমরা লিভিং গ্রুপ। এগুলোকে লিভিং গ্রুপ বলার রিজনটা হচ্ছে কি, রিজনটা হচ্ছে আমরা যখন এই সেলুলোজকে হচ্ছে কি এই ডাইসের সাথে অ্যাটাচমেন্ট করে তখন এই ক্লোরিন গুলা এখান থেকে চলে যায়। এই জন্য এগুলোকে লিভিং গ্রুপ বলা হয়। যেমন আমি হচ্ছে একটু আগে যেটা দেখাইলাম আর কি, যে সেলুলোজ যেভাবে যুক্ত হইলো, যুক্ত হওয়ার সময় আমার এখান থেকে ক্লোরিন গুলো চলে যাবে। নট অনলি ক্লোরিন, এখানে ফ্লোরিনও থাকতে পারে, আবার হচ্ছে গিয়ে আমার টারশিয়ারি অ্যামিনও থাকতে পারে। এই সবই হচ্ছে গিয়ে আমার লিভিং গ্রুপ হিসেবে ইউজ করতে পারে। তো এইখানে যে অংশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কি আমার ডাইসের অংশটা বা ডাই পার্টিকেলের অংশটা। আর স্পেসিফিক ভাবে এখানে যেটা আছে এটা হচ্ছে কি আমার ক্রোমোফোর। এটা হচ্ছে গিয়ে ক্রোমোফোর, তার মানে হচ্ছে আমার এই ডাইসের যে কালারটা এই কালারের মেইন রিজনটাই হচ্ছে গিয়ে আমার এই ক্রোমোফোর। আর এইখানে যে গ্রুপটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে সোডিয়াম সালফোনেট, আর এটা হচ্ছে গিয়ে আমার সলিবুলাইজিং গ্রুপ। সলিবুলাইজিং গ্রুপ। আর বাকি যা আছে সবই হচ্ছে গিয়ে ক্রোমোজোম। আর আর হ্যাঁ, এই যে এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে আমার অক্সো গ্রুপ। এটা হচ্ছে গিয়ে আমার অক্সো গ্রুপ। এরপরে বাকি যা আছে সবই হচ্ছে গিয়ে আমার ক্রোমোজোম। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে সলিবলাইজিং গ্রুপ। তো এই হচ্ছে গিয়ে আমার একটা রিয়েক্টিভ ডাইসের জেনারিক স্ট্রাকচার, মানে এই কম্পোনেন্ট গুলো নর্মালি থাকে। সবসময় থাকতেই হবে তা না। যেমন হচ্ছে গিয়ে আমার লিভিং গ্রুপ নাও থাকতে পারে, আবার ব্রিজিং গ্রুপ নাও থাকতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমাদের ফিনাইল সালফোনের ক্ষেত্রে হয়। এই গ্রুপ গুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যাবসেন্ট থাকে। বাট ম্যান্ডেটরি হচ্ছে আমার রিয়েক্টিভ ডাইসের ভিতর এই রিয়েক্টিভ গ্রুপটা থাকতেই হবে। এই আগের জিনিসটা এখানে ডিটেলস লেখা আছে আর কি। যেমন এই যে এখানে যে অংশটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের রিয়েক্টিভ গ্রুপ। রিয়েক্টিভ গ্রুপ হিসেবে কি আছে, ট্রাইজিন আছে। আর এখানে লিভিং গ্রুপ দেখানো হয়েছে। দেন এই যে ডাইসের যে পার্টিকেল এইটার সাথে আমার রিয়েক্টিভ গ্রুপের লিঙ্কেজ দেখানো হয়েছে এনএইচ এর মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি ব্রিজিং গ্রুপ। আবার এখানে হচ্ছে গিয়ে আমাদের এই রেজোনেন্সটা দেখানো হয়নি। রেজোনেন্স থাকতে হবে, আদারওয়াইজ এটা আমাদের কালার প্রডিউস করবে না। আবার এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সলিবুলাইজিং। আচ্ছা, আর এইখানে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রোমোফোর। ক্রোমোফোর। তো এইগুলা হচ্ছে কি আমাদের রিয়েক্টিভ ডাইসের জেনারিক কম্পোনেন্টস আর কি। যে কম্পোনেন্টস গুলা নর্মালি থাকে, নট নেসেসারি যে সবসময় থাকতে হবে, যেটা আমি আগেও বলছি আর কি। আচ্ছা, এরপরে যে আমরা ডাইসের স্ট্রাকচারটা দেখতেছি এটা হচ্ছে কি আমাদের ভিনাইল সালফোন বেসড হচ্ছে কি রিয়েক্টিভ ডাইস। এটা কিভাবে বুঝলাম, কারণ এইখানে যে গ্রুপটা দেয়া আছে এটা হচ্ছে কি ভিনাইল সালফোন গ্রুপ দেওয়া আছে আসলে। বাট এটা অরিজিনাল ফর্মে নাই। তো আমরা যখন মার্কেট থেকে ভিনাইল সালফোন বেসড ডাইস কিনি তখন কিন্তু এইভাবে থাকে আসলে, ভিনাইল সালফোন ফর্মে থাকে না। রিজনটা কি, রিজনটা হচ্ছে আমাদের এই ফর্মটা খুব বেশি স্টেবল হয়। এর ফলে আমার ভিনাইল সালফোন যে ডাইসটা আমার মার্কেট থেকে কিনতেছে এটা হচ্ছে কি অনেক বেশি স্টেবল
কন্ডিশনে আছে। আদারওয়াইজ যদি হচ্ছে কি ভিনাইল ফর্মে থাকতো, যদি এরকম ফর্মে থাকতো, তাহলে কি হতো, আমার এই ডাইসটা হচ্ছে কি খুব বেশি স্টেবল হতো না। তো এই স্টেবিলিটির জন্য আমরা হচ্ছে গিয়ে এই ফর্মে ডাইস গুলাকে মাস্ক করে রাখি, এটাকে মাস্কিং বলে আসলে। তো এইখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে গিয়ে আমাদের কি, এই সোডিয়ামের একটা সল্ট আসলে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সালফেটু ইথাইল সালফার। আচ্ছা, আমরা এই গ্রুপটাকে এটা লিখতে পারি, মানে এই যে পুরো গ্রুপ যেটা আছে এটাকে আমরা এটা বলতে পারি। আর এটা হচ্ছে কি এই সালফেটো ইথাইল সালফোনের সোডিয়াম সল্ট। তো এইটা আমরা হচ্ছে কি কমার্শিয়ালি কিনে থাকি, বাট আমরা ডাইং করার সময় আবার কি করে নেই, এই যে সালফেটো ইথাইল সালফোন যে গ্রুপটা আছে এটাকে আমরা হচ্ছে কি ভিনাইল সালফোনে কনভার্ট করে নিই। আর এইটা কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে কি স্পেসিফিক একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি আমাদের টেম্পারেচার মেনটেন করতে হবে 60-র উপরে, আর পিএইচ মেনটেন করতে হবে অ্যালকালাইন। তো এই দুইটা কন্ডিশন যখন মেনটেন করব, তখন এই যে যে আমাদের হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে গিয়ে আমার এই ফরম্যাটে চলে আসবে। তো এইটা নিয়েও আমরা হচ্ছে গিয়ে ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো এইটা হচ্ছে গিয়ে আমার ভিনাইল সালফোন যুক্ত একটা ডাইস। তো এই ডাইসে হচ্ছে গিয়ে দেখো আমাদের রিয়েক্টিভ গ্রুপ যেটা, এটা কিন্তু দুইটা আছে, যেমন এইখানে একটা রিয়েক্টিভ গ্রুপ দেখানো হয়েছে, আবার এইখানে আরেকটা রিয়েক্টিভ গ্রুপ দেখানো হয়েছে। আবার এইখানে হচ্ছে কি ব্রিজিং গ্রুপ দেখানো হচ্ছে, এইখানে সলিবুলাইজিং গ্রুপ দেখানো হয়েছে। আবার এইটা হচ্ছে কি আমার অ্যাজো গ্রুপ, যেটাকে আমরা ক্রোমোফোর বলতেছি, আর বাকি যা আছে সবই ক্রোমোজোম। তো এর আগে বলছে যে এইখানে আমাদের কি থাকা লাগে, আমাদের হচ্ছে কি রেজোনেন্স থাকা লাগে। আর একটা ডাইস হচ্ছে গিয়ে কালার প্রডিউস করে, এর মেন রিজনটা হচ্ছে এখানে কনজুগেটেড সিস্টেম থাকে। তো কনজুগেটেড সিস্টেম তো আমরা জানি, এটা মানে হচ্ছে কি আমাদের অল্টারনেট সিঙ্গেল এবং পাই বন্ড থাকা লাগবে, যেটা এখানে আমরা দেখতে পাই। যেমন এই যে এইখান থেকে যদি আমরা হিসেব করি, এখানে হচ্ছে গিয়ে আমাদের ডাবল বন্ড, এখানে আবার সিঙ্গেল বন্ড, এখানে আবার ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এইখানে ডাবল সিঙ্গেল, এরকম হচ্ছে কি আর কি আমাদের এই কনজুগেশনটা সবগুলা ডাইসেই থাকে না। তো এটা গেল আমাদের এই স্ট্রাকচার নিয়ে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন আবার ফার্দার বেশ কিছু কন্ডিশনের উপর বেস করে করা হয়েছে। ক্লাসিফিকেশনের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তো প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গিয়ে অন দ্য বেসিস অফ ফাংশনাল গ্রুপ, যেটাকে আমরা হচ্ছে কি রিয়েক্টিভ গ্রুপ বলতেছি। তার মানে হচ্ছে কি কতগুলো রিয়েক্টিভ গ্রুপ আছে একটা ডাইসের ভিতর, সেটার উপর বেসিস করে আমাদের হচ্ছে কি ক্লাসিফিকেশনটা করা হয়েছে। যেমন আমরা যদি এই এই ডাইস গুলাতে দেখি, এই ডাইস গুলাতে হচ্ছে কি আমাদের ফাংশনাল গ্রুপ কয়টা আছে অথবা রিয়েক্টিভ গ্রুপ কয়টা আছে, একটা আছে। যেমন এখানে একটা আছে, আর এটার ক্ষেত্রেও একটা। তো এই জন্য এই ডাইস গুলোকে আমরা কি বলি, মনো ফাংশনাল রিয়েক্টিভ ডাইস। আচ্ছা, যেমন এই ডাইসেও কিন্তু হচ্ছে কি আমরা স্ট্রাকচার দেখতে পারি, যেমন এখানে কি আছে, এখানে হচ্ছে আমার এই রিয়েক্টিভ গ্রুপ আছে। আবার এইখানে যে পুরো গ্রুপটা, এটা হচ্ছে গিয়ে এই আমার ক্রোমোফোর হিসেবে কাজ করতেছে, যদিও এখানে ক্রোমোফোর হিসেবে আসলে কার্বনিল গ্রুপটা আছে। বাট আমরা এটাকে হচ্ছে কি অ্যানথ্রাকুইনন বেসড ডাইসও বলতে পারি, কারণ এখানে যে গ্রুপটা আছে এটাকে আমরা অ্যানথ্রাকুইনন বলি। আর এটা হচ্ছে কি সলিবলাইজিং গ্রুপে কনভার্ট হয়ে যায়। আর এইখানে আমরা যদি দেখি ভালোভাবে, এখানে কিন্তু আমাদের কোনো কি নাই, আমাদের হচ্ছে কি ব্রিজিং গ্রুপ নাই। তারপরে হচ্ছে কি আমাদের কোনো ধরনের লিভিং গ্রুপ নাই। তো এই গ্রুপগুলো কিন্তু হচ্ছে কি আমাদের কোথায় থাকে না, এই যে ভিনাইল সালফোন যুক্ত যে ডাইস গুলো আছে সেই ডাইস গুলোতে থাকে না। তো এইটা হচ্ছে কি আমাদের মনো ফাংশনাল রিয়েক্টিভ ডাইস, রিজন হচ্ছে কি এখানে একটা রিয়েক্টিভ গ্রুপ থাকে। তো এরপরে আমরা এই রিয়েক্টিভ গ্রুপের সংখ্যার উপর বেসিস করে আমরা বাই ফাংশনাল বলতে পারি। তো এটা বুঝতেছো বাই ফাংশনাল কেন বলা হয়েছে? রিজনটা হচ্ছে আমার এখানে ফাংশনাল গ্রুপ কয়টা আছে, দুইটা আছে। এই যে এরকম দুইটা ফাংশনাল গ্রুপ আছে। তো এই হচ্ছে কি আমাদের এক টাইপের ক্লাসিফিকেশন। তো এরপরে আরো ক্লাসিফিকেশন আছে, যেগুলো হচ্ছে কি রিয়েক্টিভিটির উপর বেসিস করে করা হয়েছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। তো এখন কথা হচ্ছে আমাদের এইরকম এই বাই ফাংশনাল অথবা মনো ফাংশনাল এই গ্রুপ গুলা করার হচ্ছে গিয়ে আসলে রিজনটা কি, বা করলে আমাদের আসলে কি সুবিধা পাওয়া যায়, অ্যাডভান্টেজ গুলা কি। তো এইটা যদি আমরা দেখি, যেমন এইখানে যেটা দেখানো হচ্ছে, এখানে হচ্ছে কি রিয়েক্টিভ গ্রুপ দুইটা আছে। এর মানে হচ্ছে গিয়ে আমার এইখানে একটা সেলুলোজ যুক্ত হইতে পারে, আবার এইখানেও আমার সেলুলোজ যুক্ত হইতে পারে। তো সেলুলোজ যুক্ত হওয়ার দুইটা সাইড এখানে আছে, তো রিয়েক্টিভ সাইড দুইটা আছে। তো আমরা যদি উপরের দিকে দেখি, এইখানে কিন্তু আমার হচ্ছে কি এই সেলুলোজ যুক্ত হওয়ার জন্য রিয়েক্টিভ গ্রুপ যেটা সেটা হচ্ছে কি একটাই সেল। যদিও এইখানে হচ্ছে কি দুইটা রিয়েক্টিভ সাইট আছে, বাট রিয়েক্টিভ গ্রুপ হচ্ছে কি একটাই সেল। তো এইটা হইলে কি প্রবলেম,
এটা হইলে প্রবলেম যেটা, আমরা হচ্ছে গিয়ে একটা টার্ম হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে দেখি, যেটা হচ্ছে গিয়ে হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস। আচ্ছা, তো এই হাইড্রোলিসিসটা কি? হাইড্রোলিসিসটা হচ্ছে আমার এই যে রিঅ্যাক্টিভ ডাইস যেটা আছে, এটা হচ্ছে গিয়ে নট নেসেসারি সবসময় হচ্ছে গিয়ে সেলুলোজের সাথে রিয়াকশন করে। এটা এমনও হইতে পারে আমার হচ্ছে গিয়ে ওয়াটারের সাথেও রিয়াকশন করে। তো এই ওয়াটারের সাথে রিয়াকশন করার একটা স্পেসিফিক কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? তো পিএইচ হচ্ছে গিয়ে যখন আমার এই 10 থেকে 11-এর ভিতর থাকে, আর টেম্পারেচার যখন এই 30 থেকে 40 ডিগ্রির ভিতরে থাকে, তখন কি হয়, আমার এই যে রিঅ্যাক্টিভ ডাইস যেটা থাকে, সেটা হচ্ছে গিয়ে আমার ফাইবারের সাথে রিয়েক্ট না করে ওয়াটারের সাথে রিয়েক্ট করে। ওয়াটারের সাথে কিভাবে রিয়েক্ট করে, যেমন ওয়াটার যেটা আছে, এটা অ্যালকালাইন কন্ডিশনে ভেঙে ওএইচ হয়ে যায়। পরবর্তীতে কি করে, এই ওএইচটা হচ্ছে গিয়ে আমার এই যে রিঅ্যাক্টিভ সাইড যেটা আছে, এই রিঅ্যাক্টিভ সাইড গুলাতে অ্যাড হতে পারে। তো এইটা হচ্ছে একটা প্রবলেম। এখন কথা হচ্ছে, সামহাও কোনো একটা এই ওএইচ যদি কোনো একটা রিঅ্যাক্টিভ সাইটে যুক্ত হয় অথবা রিঅ্যাক্টিভ গ্রুপে যুক্ত হয়, তখন সেই ডাইসটা কি হয়ে যায়, হাইড্রোলাইসিস হয়ে যায়। বাট যখন আমরা হচ্ছে কি এরকম দুইটা রিঅ্যাক্টিভ সাইট অ্যাটাচ করতেছি, অথবা দুই টাইপের হচ্ছে কি রিঅ্যাক্টিভ গ্রুপ অ্যাটাচ করতেছি, তখন সামহাও কোনো একটা গ্রুপ যদি আমার হাইড্রোলাইসিস হয়েও যায়, আরেকটা গ্রুপ কিন্তু হচ্ছে গিয়ে ইনট্যাক্ট থাকে। আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে ইনট্যাক্ট থাকে। তো এইটারও রিজন আছে, রিজনটা হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে আসলে এক্সপ্লেইন করব। এখানে আরো বেশ কিছু আমাদের মেকানিজম আছে, যার কারণে হচ্ছে গিয়ে আমাদের এরকম বাই ফাংশনাল অথবা আরো ফাংশনাল গ্রুপ গুলো অ্যাটাচ করা হয়। বুঝছি? তো আজকে এই পর্যন্তই। তো এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আরো টপিক নিয়ে আলোচনা করবো।